বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং, ওয়েলকাম টু দর্পণ টিভি ইউকে। আপনাদের সাথে আছি ভ্রাম্যমাণ প্রতিনিধি, আমি কবি এসপি শিবু। এই মুহূর্তে আছি আমরা সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বাসিয়া ব্রিজের উপর। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজন করে বিশ্বনাথ বাসিয়া নদী উদ্ধারের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলে আসছে। বাসিয়া নদীতে অবৈধ স্থাপনা, ময়লা আবর্জনার জঞ্জাল সহ কুশ্রীপানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। একসময় খরস্রোতা এই নদী আজ প্রায় মৃত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সাহায্যে বাসিয়া নদীর বিভিন্ন সাইট আমরা এই মুহূর্তে দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যাবৎ আপনারা দেখতে পারলেন বাসিয়া নদীর নিয়ে প্রামাণ্য চিত্র। আপনারা দর্পণ টিভি ইউকের সাথে থাকুন। আর আপনারা সব সময় জানেন যে এই বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজন করে এই বাসিয়া নদী উদ্ধারের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন এবং সংগ্রাম চলে যাচ্ছে, সংগ্রাম করা হচ্ছে পরিবেশবাদীদের নিয়ে। বিশ্বনাথের কৃতি সন্তান মোহাম্মদ ফজল খান। আমরা আগামী পর্বে আপনারা ফজল খানের সাক্ষাৎ সহ আমরা বিভিন্ন কর্মসূচি আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে মিস্টার খানের সাথে আমরা কথা বলবো। আমরা জানতে চাইব তৃতীয় প্রশ্ন, যে আপনারা জানেন বা যারা দেখছেন সহ উপস্থিত জনাব ফজল খান সাহেব সহ জানেন, এটা সিলেটের সংসদীয় 2 আসন। এই আসনে বঙ্গবীর উসমানী সাহেব থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিরা এই আসনটা শাসন করে গেছে। বিশেষ করে ইলিয়াস আলীর পর ইলিয়াস আলীর পর আল্লাহ শফিকুর রহমান চৌধুরী, এরপর ইয়াহিয়া চৌধুরী সাহেব, এরপর বর্তমানে এমপি মুকাব্বির খান সাহেব। তো আপনারা জানেন এখানে বিখ্যাত বা খুব শক্তিশালী এমপিরা এই আসনে ছিলেন বা দায়িত্বে আছেন। তো এই আসনে একটি নদীর এই বেহাল দশা, এ সম্পর্কে জনপ্রতিনিধিরা কেন এদিকে দৃষ্টি দিচ্ছে না, বা উপজেলা চেয়ারম্যানও সবসময় শক্তিশালী ছিলেন এই আসনে। তো আমরা জানতে চাইব এই আন্দোলনে যিনি বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আন্দোলনের সুপ্রিম কমান্ড, যার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ আন্দোলন হচ্ছে, জনপ্রতিনিধিরা কেন দৃষ্টি আকর্ষণ করাচ্ছে না বা যেটা আসলে আপনারা বয়স পাইছেন যে আমার মাথার চারিতে, তার মানে সে 2 তলা থেকে ময়লাটা নদীতে ফেলছে। তো এটাই কিন্তু আসলে বলতে ওই দেখা তার হাতে পাল্টি জুম করে দেবো। ওকে ওকে তো যাই হোক, আমি আসলে যে কথা যে এসপি সেবু প্রশ্ন করেছে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। এখানে অনেক
অনেক এমপি মহোদয় যারা আছেন সাবেক বর্তমান তারা আসলে এখানে নেতৃত্ব দিয়ে গেছেন। তো আমি জানি না কতটুকু তাদের নজরে ছিল। বাসিয়া নদী নিয়ে কিন্তু আসলে তেমন একটা নজর কারু পারেনি। তবে এমপি এহিয়া সাহেবের এটার বিষয় নিয়ে একটু কথা বলেছেন। আমি যতটুকু জানি উনি আবার একটা বরাদ্দ এনেছেন। এমপি শফিকুর রহমান চৌধুরী সাহেবও এটা বরাদ্দ করেছেন, সেটা খনন করে এসেছিলেন প্রায় 18 কিলোমিটার খনন করে এসেছিলেন এমপি শফিকুর রহমান চৌধুরী। পরবর্তী যে এমপি হয়েছিলেন এহিয়া চৌধুরী তিনি 7 কিলোমিটার খনন করা হয়েছিল। এরপর কিন্তু আর কোনো কাজ হয়নি। তবে অবৈধ দখল উচ্ছেদের ব্যাপারে কিন্তু সবাই ভিতরে বা ভাই যেভাবে সমর্থন করছেন, সমর্থনও করছেন, প্লাস হয়তো জানি না কথা বলছেন কিনা, কারণ আমরা তো তাদের হাই কমান্ডের যে কথা বলেন ওনাদের কী কথা হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে আমার ধারণা নাই। তো আমার মনে হয় হয়তো কিছুটা কথা হচ্ছে। আর যদি নাই বা হয় তাহলে আমি দৃষ্টি আকর্ষণ করব যে বর্তমান যে এমপি আসলে মুকাব্বির খান তিনি যেন এই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন এবং কথা বলেন, কারণ উনি চাইলে কিন্তু একটা টাওয়ারটারে করতে পারেন। তো এমপি মুকাব্বির খানের সাথে কথা বলেছিলাম আমি, উনি বলেছেন যে আমি ওনার বাসায় যেন যাই গিয়ে কথা বলি। উনি বিস্তারিত জানেন না, উনি ওনাকে জানার জন্য উনি বলছেন। তো আমার কথা হচ্ছে উনি জনপ্রতিনিধি, যেহেতু উনি খুঁজে বের করার কথা ছিল বা উনি নিজে খুঁজে বের করে কিন্তু এই বিষয়গুলো জানার কথা ছিল বা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল। আমি মনে করি না যে ওনার কাছে আমি গিয়ে বিস্তারিত বলবো, কারণ যেহেতু আন্দোলন সংগ্রাম করছি নিশ্চয়ই ওনার নজরে আসছে। তো উনি আশা করবো যে মুকাব্বির খান চৌধুরী এমপি মহোদয় এই বিষয়টি নিয়ে একটু মন্ত্রণালয়ে কথা বলবেন কিংবা আমাদের নদী উদ্ধারের বিষয় নিয়ে একটু কথা বলবেন, এই বিষয়ে আমি নিশ্চিত। তো ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছিলেন এতক্ষণ যাবৎ বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সংগ্রামী আহ্বায়ক এবং বিশ্বনাথের পরিবেশবাদী আন্দোলনের সুপ্রিম নেতা জনাব ফজল খান সাহেব। আমি আপনাদের সাথে আছি দর্পণ টিভি ইউকে নিয়ে, বিএসপি শিবু ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বনাথ থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দ্বিতীয় পর্বে দেখাবো বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সংগ্রামী আহ্বায়ক এবং বাসিয়া নদী উদ্ধারের দাবিতে দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে আমাদের বিশ্বনাথের কৃতি সন্তান সাংবাদিক মোহাম্মদ ফজল খান ভাইয়ের সাথে আমরা কথা বলবো। দীর্ঘদিন যাবৎ এই বাসিয়া নদী উদ্ধারের দাবিতে অবৈধ স্থাপনা এবং বাসিয়া নদী খনন সহ বাসিয়া নদীতে আবর্জনা কুচুরিপানা সহ ময়লায় পরিপূর্ণ স্তূপে এই বাসিয়া নদীকে কীভাবে উদ্ধার করবেন বা এই সংগঠনের মাধ্যমে কতটুকু কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সরাসরি আজকে ওনার সাথে কথা বলবো। ফজল খান ভাই, গুড মর্নিং, ওয়েলকাম টু দর্পণ। ধন্যবাদ দর্পণ টিভি যারা সাক্ষাৎকার নিচ্ছেন, আমি দর্পণ টিভিকে ধন্যবাদ। আমরা জানতে চাইব যে দীর্ঘদিন যাবৎ বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের নেতৃত্ব দিয়ে আসছেন আপনি। বিশ্বনাথের কোনো জনপ্রতিনিধি না হয়েও বা সরকারি কোনো কর্মচারী না হয়েও আপনি দীর্ঘদিন যাবৎ দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই নদী খননের দাবিতে অনেক পরিশ্রম অনেক ব্যয়বহুল একটি কাজে হাত দিয়েছেন। আপনার কাজের অগ্রগতি সম্পর্কে একটু দর্শকদের বলুন। আসলে আমাদের এই যে বাসিয়া নদী এখানে নতুন করে কী বলবো, কারণ এই যে দর্পণ টিভি যে কর্ণধার আমাদের রহমত আলী ভাই, উনি ভালো বলতে পারবেন, আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন, কারণ ওনার চোখে অনেক কিছু দেখা। আমরা তো শেষে আসছি হিসাবে আমরা অনেক কম দেখি। তারপরে যতটুকু দেখেছি এই বাসিয়া নদী এক সময় গল্পটা ছিল, এই যে খেওয়াঘাট, এখানে ছিল একটা খেওয়াঘাট, আমার পিছনে এখানে কোনো খেওয়াঘাট কোনো অস্তিত্ব নেই। তারপর এই যে এখানে ছিল বড় বটগাছের গুড়ায় ছিল, কিন্তু বটগাছ একটা বড় বটগাছ ছিল, এই বটগাছের গুড়ায় ছিল নদীর সীমানা। আর এইদিকে জগন্নাথপুর রোডের সীমানায় ছিল, কিন্তু জগন্নাথপুর রোডের সীমানায় ছিল কিন্তু আমাদের বাসিয়া নদীর একটা সীমানা। এখন কোনো অস্তিত্ব নেই, কারণ নদীটা এখন ধীরে 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 এমনভাবে গিলে খাচ্ছে দখলদাররা, যা আসলে এখান থেকে উদ্ধার করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনারা একটু ক্যামেরা দেখান, এই যে নতুন একটা সাপটা দেওয়া আছে, এটা কালকে তৈরি হয়েছে, গতকালকে। এখন এই সাপটাটা কিন্তু এই বিল্ডিং থেকে অন্তত না হলে 20 ফুট পিছিয়ে করছে, পিছিয়ে কিন্তু নদীর দিকে দাবিয়ে কিন্তু এই সাপটাটা করা হয়েছে।
আগামীতে এখানে বিল্ডিং হবে, এর পরবর্তীতে মনে করেন এই পাশের বিল্ডিং আরও একটু পিছাবে, এটা সমান করবে। এইভাবে কিন্তু দখলটা কম্পিটিশন চলতে, যেটা কম্পিটিশনে কিন্তু কাজ চলতেছে। আর আরেকটু আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখেন পিছনে এই যে ময়লা আবর্জনা স্তূপগুলা, অর্থাৎ বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ আমরা শহরের যত ময়লা আবর্জনা আছে, বাসা বাড়ি হাট বাজারে যা আছে সব ময়লা আবর্জনা এখানে ফেলা হয়। এই যে একটা ড্রেনের, এটা কিন্তু আবর্জনা ড্রেনের একটা পাইপ দেওয়া হয়েছে, সেই পাইপের মধ্যে পাইপ দিয়ে কিন্তু আবর্জনা চলে আসতেছে। এই যে বজ্রগুলো আসলে অপসারণ করা আমাদের পক্ষে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এই বাঁশিয়া নদীকে আমরা দেখুন, একটা বাঁশিয়া নদীর উপরে কিন্তু একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজটি আমরা লাল সবুজে আদলে কিন্তু, যেটা পতাকার আদলে কিন্তু আমরা রাঙিয়েছি, যাতে মানুষ সচেতন থাকে, মানুষে বুঝতে পারে যে বাঁশিয়া নদীর প্রয়োজন আছে, বাঁশি আমরা সৌন্দর্য চাই, পরিষ্কার পরিচ্ছন্ন বিশ্বনাথ শহরকে চাই। এই সুবাদে কিন্তু আমরা এই বাঁশিয়া নদীকে ব্রিজকে আমরা লাল সবুজে রাঙিয়েছি। আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা দীর্ঘদিন আন্দোলনের কৌশলে কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি। আশাবাদী অতি শীঘ্রই কিন্তু এই অবৈধ দখল উচ্ছেদ করা হবে, কারণ অবৈধ দখল উচ্ছেদের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় অলরেডি বরাদ্দ দিয়ে ফেলেছে। সেই বরাদ্দ অনুযায়ী অবৈধ দখল উচ্ছেদ হবে, ছোট বড় যা সবগুলো উচ্ছেদ হবে। তো আমরা আশা করছি যে প্রশাসনের কাছে যে দ্রুত যাতে এই কাজটা সম্পূর্ণ করা হয়। শুধু তাই নয়, এখানে কিন্তু আসলে বিশ্বনাথকে দায়ী করলে লাভ হবে না। এখানে কিন্তু আপনারা জানেন, যারা প্রবীণ আছেন ওনারাও জানেন যে বাঁশিয়া নদীর উৎপত্তি মুখ আমাদের টিউবওয়েল বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এখানে পরিমাটি দেখে গেছে, যার কারণে চুমা থেকে পানিটা আসতে পারতেছে, পানির গতি কমে গেছে। আর যেদিকে আমরা পানিটা বের হবে, অর্থাৎ রানীগঞ্জ সাইডে বা সৈয়দপুর সাইডে আলুখাল নামে একটা নদীর মুখ রয়েছে, অর্থাৎ পানিটা বের হয়, সেখানে কিন্তু একটা বাঁধ রয়েছে। সেই বাঁধ দেওয়ার কারণে পানির গতি চলে গেছে, পানির কমে গেছে। আর কমে যাওয়ার কারণে কিন্তু পানির সাথে যে যে পলিমাটি আছে, সেই পলিমাটি কিন্তু নদীটা ভরাট করে ফেলছে। সাথে রয়েছে পলিথিন হচ্ছে একটি মারাত্মক এবং মানে ক্ষতিকারক জিনিস। পলিথিন করছে না, সেই পলিথিনটা কিন্তু সেই পলিথিনের কারণে কিন্তু আজ বাঁশিয়া নদী ভরাট হতে চলেছে। সেজন্য তাই পলিথিন, প্লাস্টিক, এই প্লাস্টিককে যতক্ষণ পর্যন্ত রিপেয়ারিং করা গেছে না, যতক্ষণ পর্যন্ত এটা নিয়ন্ত্রণ করা গেছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সমস্যায় ভুক্তভোগী হব। আমি আশা করব যে কর্তৃপক্ষ যারা আছে, আমাদের বিশ্বনাথ, বিশেষ করে আমি চাই আমার বিশ্বনাথ উপজেলাটা অন্তত ভালো থাকুক, আমার বিশ্বনাথ উপজেলা অন্তত নিরাপদে থাকুক। এইটা নিয়েই কিন্তু আমরা বিশ্বনাথ থেকে শুরু করছি, যাতে বিশ্বনাথ যদি ঠিক করে বলতে পারি বা বিশ্বনাথ যদি আমরা পরিপূর্ণতা করে বলতে পারি, তাহলে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, লালাবাজার রয়েছে সমস্যা, গুদামঘাট আছে সমস্যা, তারপর কুনারাই বাজার রয়েছে সোনামুখ সমস্যা, রানীগঞ্জ বাজার রয়েছে, এইরকম বাজার যেগুলোতে অবৈধ স্থাপনা রয়েছে, সবগুলো উচ্ছেদের একটা পরিকল্পনা আমাদের আছে। এমনকি নদীর উৎস মুখটা খনন করার জন্য এবং শেষ প্রান্তে যেটা কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে, সেই কুশিয়ারা নদীর মুখটা কিন্তু আমরা খনন করার চেষ্টা করছি। আমি আবেদনও করে ফেলছি, গত বছর আমরা আবেদন করেছিলাম। তো তার ধারাবাহিকতা যদি এখন পানি সম্পদ কিংবা জাতীয় নদীগতা কমিশন যদি এটা নজর আমলে আনে, তাহলে অবশ্যই করা সম্ভব হবে। আর যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার প্রতি নদীর প্রতি খুব আন্তরিক এবং এক বিন্দু ছাড় দিতে নারাজ এ বিষয়ে, সেই হিসাবে আশা করা যায় যে আমরা নদী পুনরুদ্ধার করতে পারব। ধন্যবাদ। দর্পণ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন জনাব ফজল খান সাহেব শুধু বাঁশিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক হিসাবে নয়, উনি বিশ্বনাথের 8টি ইউনিয়নের প্রত্যেকটা হাওর, নদী এবং জলাশয় ভূমিদস্যু, জলদস্যু এবং মৎস্যদস্যুদের হাত থেকে উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন। তো আপনারা জানেন উনার বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন প্রতিবেদন আপনারা ইতিপূর্বে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। তো আমরা ওনার কাছে আরেকটা শর্ট কোয়েকশন করব, যে জানতে চাইব বাঁশিয়া নদী উদ্ধারের পাশাপাশি বিশ্বনাথের 8টি ইউনিয়নের বিভিন্ন জলাশয় এবং নদীসহ হাওর উদ্ধারের দাবিতে তিনি বিশ্বনাথে হাওর বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা
বা সুপ্রিম কমান্ড যিনি সাজিদুর রহমান শিয়াল ভাইকে সাথে নিয়ে এই আন্দোলন করে যাচ্ছেন। তো আমরা জানতে চাইব যে হাওর নদী উত্তরের দাবিতে 8টি ইউনিয়নে যে আন্দোলন করছেন, জনগণ কতটুকু সাড়া দিচ্ছে বা এই পরিশ্রম, এত দীর্ঘ পরিশ্রম করছেন, তো উনার সব বিষয়ে আমরা মন্তব্য চাইব যে জলাশয় উত্তরের দাবিতে এই পরিবেশবাদী মানবতাবাদী একজন ব্যক্তি হিসাবে তিনি এই পরিশ্রম করে যাচ্ছেন। জানতে চাইব উনার অভিমত। আসলে এখানে অভিমতের কোনো কিছু নেই। আমরা যেটা জনমতের যে বিষয়টা আসছে সেটা আমার ছোট ভাই যে এসপি সে নিজে সাক্ষী। যেহেতু আমরা বাচ্চাবাসী নদী উত্তর থেকে যখন ব্যানার ধরার কোনো লোক পাওয়া যায়নি, আমরা হাতে গোনা 4-5 জন লোকই সবসময় ব্যানার ধরতাম। জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে মানুষ হাসতো। মানুষ এটা কল্পনাও করতে পারতো না, পারেনি যে বাঁচাও বাঁচিয়ে নদী এভাবে ব্যাপক আন্দোলন গড়ে উঠবে বা হাওর বাঁচাও আন্দোলন এরকম ব্যাপকভাবে গড়ে উঠবে, সেটা কিন্তু মানুষ ভাবতেই পারে। কিন্তু আজ যারা আমাদের বিরোধিতা করেছে তারাই কিন্তু আজকে আমাদের ব্যানার ধরতেছে, আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে, তারা আমাদের সাথে আন্দোলনে শরিক হচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা আসলে মানুষকে সচেতন করতে পেরেছি, সেটা আমাদের বিশ্বাস বা আমরা একটা প্রমাণ পেয়েছি। কারণ এখন আর একটা আন্দোলনের ডাক দিলেই কিন্তু তার লোকবলের অভাব হয় না, সবাই কিন্তু চাপিয়ে পড়ে। যে অবস্থা আছে দলমত নির্বিশেষে সবাই কিন্তু একসাথে কাজ করে যাচ্ছে। তো সেই সুবাদে কিন্তু এই যে হাওরের যে বিষয়গুলো আসছে, বিভিন্ন জায়গায় সাউলনের হাওয়াটা রয়েছে, আমরা অতি শীঘ্রই কিন্তু সাউলনের হাওয়ারের একটা প্রোগ্রাম করব। সেটা হচ্ছে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয় সম্ভবত তিনি এই প্রোগ্রামে জয়েন করবেন। এইরকম আমরা মন মানসিকতা নিয়ে কাজ করতেছি। এমনকি বিশ্বনাথে যতটি একটি জানেন মাকুন্দা নদী বা খাজানসি নদী, এই 2টি নদী খনন কাজ চলতে গত বছর চলছিল। এই বছর কোন অদৃশ্যের কারণে বন্ধ হয়েছে আমি জানি না, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা খতিয়ে দেখবো বিষয়টা কেন বন্ধ হয়ে গেল। কারণ 13 কোটি টাকার কাজ, এটা 13 কোটি টাকায় 28 কিলোমিটার খনন কাজ হওয়ার কথা ছিল, কিন্তু গত বছর কাজ হয়েছে, এবছর কাজ বন্ধ রয়েছে। তো সেটা কোন উদ্দেশ্যের কারণে বন্ধ রয়েছে বা ঠিকাদারের কোনো গাফলতি আছে কিনা, সেই বিষয়ে আমরা কর্তৃপক্ষ বা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সেই বিষয়টি নজরে আনার জন্য অনুরোধ করছি। এবং দর্পণ টিভির যে কর্ণধার রহমত আলী ভাইয়ের কাছে আমার অনুরোধ যে মাকুন্দা নদী এবং